এবছর শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 5.8 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মে এসে তা প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস। শীত ও গ্রীষ্মের মধ্যে তাপমাত্রার এই বড় তারতম্য বেশ ভোগান্তিতে ফেলছে জীবনযাত্রাকে। বিশেষজ্ঞদের মতে তাপমাত্রার এই পার্থক্য বিশ্ব জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব, যার শুরুটা হয়েছে অনেক আগেই। এখন সেটা অনুভূত হতে শুরু করেছে জোরে সোরে। এই বছর এবং গত বছর যে বিশ্বের যে তাপমাত্রা, এটার উপর একটা প্রভাব ছিল, শক্তিশালী এল নিনোর প্রভাব ছিল ওই জলবায়ু পরিবর্তনের অতিরিক্ত হিসাবে। সেটা হচ্ছে যে বছর এল নিনো বছর থাকে সে বছরে সাগর ভূমি থেকে উত্তপ্ত একটু বেশি থাকে, এবং যার ফলে যে পরিমাণ বাতাস সমুদ্র থেকে এই সিজনে বা এই সময় আসার কথা ভূমির দিকে, সেটা না আসে ভূমি থেকে বরং উল্টা দিকে বাতাস যায়, যার ফলে কোনো জলীয় বাষ্প সমুদ্র থেকে আসতে পারে না এবং মেঘ তৈরি হয় না। মেঘ তৈরি না হলে বৃষ্টি হবে না। বৃষ্টি না হলে সূর্য যেহেতু অনেকটাই একেবারে পৃথিবীর উত্তর গোলার্ধের দিকে চলে এসছে, উত্তর গোলার্ধে তখন এই এলাকাটা গরম হবে এবং আকাশে কোনো ক্লাউড কাভারেজ না থাকার কারণে, মেঘ না থাকার কারণে সরাসরি পড়ে এবং আস্তে আস্তে পৃথিবী উত্তপ্ত হয়। এল নিনো ফেজটা গিয়ে লানিনা আসতেছে, কাজে ওই দিক থেকে আস্তে আস্তে বন্যাটা এইদিকে শিফট হচ্ছে। এবছরে কিন্তু এই যে সামনে আমাদের বর্ষাকাল বা মনসুন আসছে, সেখানে দেখা যাচ্ছে যে এই বছর যে বর্ষাকাল, সেই বর্ষাকালে বৃষ্টি বেশি হতে পারে, যেহেতু লানিনা ফেজে যাচ্ছে, এবং সে কারণে কিন্তু আমাদের মতো ভাটির দেশে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তীব্র দাবদাহের প্রভাব এখানেই থেমে থাকবে না। আসছে বছরগুলোতে এটি আরও চরম আকার ধারণ করতে পারে। মানুষ হয়তো খাপ খাইয়ে নেবে, তবে প্রভাবটা সরাসরি যাবে ফসলের উপর দিয়ে। আমরা যারা মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আমাদের কিন্তু অনেকটা অ্যাডাপটিভ ক্যাপাসিটি আছে মানুষের। আমাকে যদি মেরু অঞ্চলে একেবারে যেখানে শুধু বরফ, ওখানে আমাকে ছেড়ে দিয়ে আসা হয়, আমি কিন্তু সারভাইভ করব, যেভাবেই হোক আমি উষ্ণ থাকার চেষ্টা করব, গরম কাপড় পরব। কিন্তু আমাদের এই এলাকার গাছ নিয়ে যদি ওখানে লাগানো হয়, এটা কখনো সারভাইভ করতে পারবে না। অর্থাৎ সবচেয়ে বিপদাপন্ন হচ্ছে এই কৃষি, আমাদের কৃষি ব্যবস্থা। এই জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে কৃষিতে, কারণ তার অ্যাডাপটিভ ক্যাপাসিটি অনেক কম আছে। তো এইটা করতে গেলে যেটা করতে হবে আমাদের, এই যে আমরা যে প্রজেকশন সিনারিও ডেভেলপ করলাম, 50 বছর পরে কী হবে, 25 বছর পরে কী হবে, কতটুকু বাড়বে, এইটাকে মাথায় রেখে আমাদের যে কৃষি বিজ্ঞানীরা আছেন, ওনারা ওই ধরনের সহনশীল জাত উদ্ভাবন করবেন, এবং এটার একমাত্র ব্যবস্থা হচ্ছে এইটাই। 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ধানের জন্য অসহনীয়। তবে ধান গবেষকরা অবশ্য বলছেন, চলমান বোরো মৌসুমেই এর প্রভাব এবার পড়ছে না। হাওরের 81% ধান হারভেস্ট হয়ে গেছে এবং 10% ধান হচ্ছে প্রায় হারভেস্টের জন্য রেডি। এবং আমি গতকালকে পর্যন্ত তথ্য আপনাকে বললাম, আজকে কালকের মধ্যে হিউজ পরিমাণে হারভেস্টিং চলতেছে। কারণ হচ্ছে আমাদের অলরেডি আমরা একটা মেসেজ পৌঁছায় দিয়েছি যে 3 তারিখের পর একটা হেভি রেইনফলের সম্ভাবনা আছে, যার ফলে আপনারা আপনাদের ক্রপকে হারভেস্ট করে করে ফেলেন, সংরক্ষণ করে ফেলেন, শুকে সংরক্ষণ করে ফেলেন, যার ফলে আগামী 2 দিনের মধ্যে ওই 10%ও হারভেস্ট হয়ে যাবে। আর বাকি যে 9% থাকবে, এই 9%-এর মধ্যেও যেগুলো প্রায় 80% পরিপক্ক হয়ে গেছে বা কাছাকাছি, সেগুলিও কিন্তু হারভেস্ট হয়ে যাবে। তার মানে আশা করা যাচ্ছে যে হাওরের যে ফলন, বাংলাদেশের টোটাল প্রোডাকশনের 20% যার কন্ট্রিবিউশন, এবার আমার যেটা অভিজ্ঞতা, আমি যতটুকু দেখলাম তাতে, বা যে পরিমাণ ইনফরমেশন আমাদের কাছে আছে, তাতে কিন্তু আল্লাহর রহমতে হাওরের উৎপাদন, হাওরের ফলনেও দুশ্চিন্তার কিছু নাই। এটা হলো একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে আপনার আদার দেন হাওর, এখানে প্রায় আপনার 21% ক্রপ আমাদের হারভেস্ট হয়ে গেছে, সেখানেও কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। এখন 46% ধান আপনার ফ্লাওয়ারিং থেকে আপনার এই শক্ত দানা গঠন অবস্থা পর্যন্ত বিরাজমান। এখন এই ধানটা একটু নিয়ে আমরা চিন্তা করছি, কিন্তু আপনার যদি আমাদের কৃষকরা ভাইয়েরা যদি ওই আমাদের মেসেজটা ফলো করে যে 2 থেকে 3 ইঞ্চি পানি তারা ধরে রাখেন, আশা করতেছি ইনশাল্লাহ আমরা এখানেও কোনো সমস্যা হবে না, আমরা একটা ভালো হারভেস্ট এখানেও করতে পারব। তবে এভাবে তাপমাত্রা বৃদ্ধি ভবিষ্যতে যে প্রভাব ফেলবে না তা নয়, সে লক্ষ্যে কাজও শুরু করেছেন বিজ্ঞানীরা। বিপুল জনসংখ্যার এই দেশে তাদের প্রধান চ্যালেঞ্জ লক্ষ্যমাত্রা ধরে রাখা।
এখন এক্সিস্টিং ধানগুলা কিন্তু টেম্পারেচার সেন্সিটিভ হিটকে ফোকাস করা হয় নাই। এখন আমরা হিটকে ফোকাস করে ভ্যারাইটি ডেভেলপ করছি, তার ফোকাসই হচ্ছে হিট। ফলন একটু কম হবে, স্বাভাবিকভাবে আপনাকে কিছু না কিছুর সাথে স্যাক্রিফাইস করতেই হবে। সেটা হচ্ছে কি যে হিট যদি টলারেন্স ক্যাপাসিটি বাড়াইতে চান, স্বাভাবিক ফলন কিছু কমে আসবে। রাইসের যে লক্ষ্যমাত্রা, আমাদের যে টার্গেট, এই টার্গেটের সাথে আমাদের যে চাহিদা কনজাম্পশন, এটার সাথে কোনো স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নাই। আমাদেরকে এনি হাউ সেটা অ্যাচিভ করতে হবে, কারণ আমাদের এই ধরনের ক্যাপাসিটি নাই আমাদের দেশের, যে আমাদের মানুষকে আমরা বাইরে থেকে আমদানি করে এনে চাল আমরা ভাত আমরা খাওয়াবো। এটা খুবই কঠিন। আমরা সেটা ভ্যারাইটি দিয়ে হোক, সেটা ম্যানেজমেন্ট দিয়ে হোক, আমরা ইনশাল্লাহ মানে সেটা মোকাবেলা করব। এখন সময়টা তাই শুধু খাপ খাইয়ে নেওয়ার নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবকে রুখে দিতে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।